সেই চুম্বনের পর থেকে আমার জীবনটা যেন দুটো সমান্তরাল লাইনে চলতে শুরু করল। একটা লাইনে আমি সেই পুরনো সাদিয়া, বিশ্ববিদ্যালয়ে গবেষণা, বন্ধুদের সাথে হাসি ঠাট্টা, রাহুলের সাথে ফোনে মিষ্টি কথা। আরেকটা লাইনে আমি অর্জুনের সাদিয়া, যে রাতে ঘুমায় না, যার শরীরে এখনও তার ঠোঁটের ছাপ জলজল করে, যে প্রতি মুহূর্তে তার পরবর্তী ছোঁয়ার জন্য অপেক্ষা করে। আমি নিজেকে ঘৃণা করতে শুরু করেছি, কিন্তু থামতে পারছি না। অর্জুনের মেসেজগুলো এখন আর শুধু ইঙ্গিত নয়, সরাসরি আহ্বান। আজ রাতে আয়, বাচ্চারা মামাবাড়ি, আমার স্ত্রী কলকাতার বাইরে, শুধু তুমি আর আমি। আমি পড়ি, হাত কাঁপে, কিন্তু উত্তর দিই না। তবু জানি আমি যাব। সেই রাতে বৃষ্টি পড়ছিল। আমি একটা কালো শাড়ি পরে বেরোলাম, যেন শোক পালন করছি নিজের বিবেকের। বাড়িতে ঢুকতেই অর্জুন দরজা খুললেন, চোখে তার আগুন। কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরলেন। দরজা বন্ধ হতেই তার ঠোঁট আমার ঠোঁটে এসে পড়ল, এবার আর ধীরে নয়, ক্ষুধার্থভাবে। আমি প্রতিবাদ করলাম না। তার হাত আমার শাড়ির আঁচলে, তারপর পিঠে, কোমরে। আমার শরীর তার শরীরের সাথে মিশে যাচ্ছিল। আমরা লিভিং রুমের সোফায় গিয়ে বসলাম না, ঢলে পড়লাম। তার শ্বাস ভারী, আমারও। তার হাত আমার শরীরের প্রতিটা বাঁকে ঘুরে বেড়াচ্ছে, যেন অনেক দিনের তৃষ্ণা মেটাচ্ছে। আমার হাত তার শার্টের বোতামে, একটা একটা করে খুলে ফেললাম। তার বুকের গরম ত্বক আমার আঙুলে লাগতেই আমার চোখ বন্ধ হয়ে গেল। সময় যেন থেমে গিয়েছিল। ঘরে শুধু বৃষ্টির শব্দ আর আমাদের ভারী শ্বাস। তার ঠোঁট আমার ঘাড়ে, গলায়, তারপর আরও নিচে। আমি তার চুল ধরে টানলাম, ব্যথায় না, আবেগে। আমরা দুজনে মিলে একটা অন্ধকার নদীতে ভেসে যাচ্ছিলাম, যেখানে কোনো তীর নেই। সেই রাতে আমি সব হারালাম, আমার বিবেক, আমার ভালোবাসা, আমার পুরনো নিজেকে। কিন্তু বদলে পেলাম একটা অদ্ভুত শান্তি, যেন অনেক দিন পর প্রথমবার সত্যিই বেঁচে উঠেছি। ভোরের দিকে বৃষ্টি থেমে গেল। আমি তার বুকে মাথা রেখে শুয়েছিলাম। তিনি আমার চুলে আঙুল বুলিয়ে দিচ্ছিলেন। সাদিয়া, তুমি আমার হয়ে গেছ, এখন আর পিছিয়ে যাওয়ার রাস্তা নেই। আমি কিছু বললাম না, শুধু চোখ বন্ধ করে রাখলাম। মনে মনে জানি এই পথের শেষ ভালো নয়। পরের কয়েক সপ্তাহ আমরা যেন একটা গোপন দুনিয়ায় বাস করছিলাম। যখনই সুযোগ পেতাম, বাচ্চারা স্কুলে, তার স্ত্রী বাইরে, আমরা মিলিত হতাম। প্রতিবারই আরও গভীর, আরও তীব্র। আমার শরীর তার শরীর চিনে গেছে, তার গন্ধ, তার ছোঁয়া, তার শ্বাস, সব যেন আমার নিঃশ্বাসের অংশ হয়ে গেছে। কিন্তু প্রতিবার শেষে অপরাধবোধটা আরও বড় হয়ে ফিরে আসত। রাহুলের সাথে দেখা হলে আমি চোখ ফিরিয়ে নিতাম। সে বুঝতে শুরু করেছে। সাদিয়া, তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ, কি হয়েছে? আমি শুধু কাঁদতাম, বলতে পারতাম না। একদিন সব ভেঙে পড়ল। আমি টিউশনি দিতে গেলাম। বাচ্চারা পড়ছিল, হঠাৎ মিসেস চ্যাটার্জি ঘরে ঢুকলেন। তার চোখ লাল, মুখ শক্ত, হাতে একটা ফোন। সাদিয়া, তোমার সাথে একটু কথা আছে। আমার পা কাঁপতে লাগল। তিনি আমাকে তার ঘরে নিয়ে গেলেন, ফোনটা এগিয়ে দিলেন। স্ক্রিনে আমার আর অর্জুনের কয়েকটা ছবি, গোপনে তোলা, আমাদের জড়াজড়ি করা, চুম্বনের মুহূর্ত। এগুলো কি বোঝাও তুমি? তার গলা ঠান্ডা। আমি কথা বলতে পারলাম না, শুধু কাঁদতে লাগলাম। তিনি বললেন, আমি অনেক দিন ধরে সন্দেহ করছিলাম। তোমাদের মেসেজ, তোমাদের চাহনি, সব দেখেছি। আমি অর্জুনকে ভালোবাসি, কিন্তু সে আর আমাকে ভালোবাসে না। তুমি তার জীবনে এসে আমার শেষ সুখটুকুও কেড়ে নিলে। আমি মাটিতে বসে পড়লাম। সরি, কিন্তু কোনো কথা শেষ করতে পারলাম না। সেই দিনই অর্জুন এলেন। মিসেস চ্যাটার্জি তাকে সব দেখালেন। অর্জুন চুপ করে শুনলেন, তারপর আমার দিকে তাকালেন। চোখে কোনো অনুতাপ নেই, শুধু একটা ঠান্ডা সিদ্ধান্ত। সাদিয়া, তুমি এখান থেকে চলে যাও, আর কক্ষনো আসবে না। আমি অবাক হয়ে তাকালাম। অর্জুন? তিনি বললেন, আমার পরিবার আছে, বাচ্চারা আছে, তুমি শুধু একটা সময় কাটানোর মাধ্যম ছিলে, এখন আর দরকার নেই। সেই কথাগুলো যেন আমার বুকে ছুরি চালিয়ে দিল। আমি যে তার জন্য সব ছেড়েছি, সে আমাকে এভাবে ফেলে দেবে? আমি কাঁদতে কাঁদতে বেরিয়ে এলাম। বৃষ্টি পড়ছিল আবার। আমি ভিজতে ভিজতে হাঁটলাম। মনে হলো পুরো দুনিয়াটাই ভেঙে পড়েছে। বাড়ি ফিরে রাহুলকে ফোন করলাম, সব বললাম। সে অনেকক্ষণ চুপ করে শুনল। তারপর বলল, সাদিয়া, তুমি আমার কাছে ফিরে এসো, আমি তোমাকে ক্ষমা করছি।
কিন্তু আমি জানি ক্ষমা করলেও আর পুরনো ভালোবাসা ফিরবে না। আমি নিজেকেও ক্ষমা করতে পারছি না। কয়েক মাস পর আমি কলকাতা ছেড়ে চলে গেছি। নতুন শহর, নতুন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শুরু করেছি। টিউশনি আর করি না। রাহুলের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে। অর্জুনের কোনো খোঁজ রাখি না। কিন্তু রাতে একা শুয়ে থাকলে তার ছোঁয়া মনে পড়ে। সেই আগুন এখনও পুরোপুরি নেভেনি। আমি শিখেছি ভালোবাসা মাঝে মাঝে ধ্বংসের রূপ নেয়, আর নিষিদ্ধ ফলের স্বাদ যত মিষ্টিই হোক, শেষে শুধু তেতো ছাই থাকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি। চেহারা এখনও সুন্দর, কিন্তু চোখে একটা ফাঁকা ভাব। আমি হাসার চেষ্টা করি, কিন্তু জানি ভাঙা আয়নায় আর পুরনো ছবি ফিরে আসে না।